জানো তুমি, তোমাকে স্যার আমি নিজেকে কখনোই ভাবতে পারিনি তোমার সাথে এভাবে কথা না বলে মাসের পর মাস বছরের পর বছর কাটিয়ে দিতে হবে। তুমি কিভাবে পারলে এমনটা করতে? বিপদে যদি বন্ধু কাজে না আসে তবে তাকে বন্ধু মানা যায় না। আমি তো তোমার ভালোবাসা ছিলাম, তাই। ভালো থেকে। ব্যাস, নদী বাতাসের সাথে মিশে গেল। সাগর, এই সাগর, দোস্ত, দূর শালা ব্যাং, উঠ মিয়া ঘুম থাইক্যা। আচমকা একটা ধাক্কা খেয়ে দেখি আমি, আমার সামনে রাজীব, এবং আমি বিছানায় শুয়ে আছি। মানে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। তোকে আজ বলতেই হবে কি হয়েছে। প্রতিটা দিন একবার না একবার অনিচ্ছাকৃতভাবে তোর মুখ থেকে নদী শব্দটা কিভাবে আসে? কই, বাদ দে তো এমন আজাইরা পেঁচাল কথা। না ভাই, আজকে তোকে বলতেই হবে। ক্লাসে যাবি না? হ্যাঁ, যাবো তো। দেখ, মাত্র আধা ঘন্টা রইলো, আমি ফ্রেশ হয়ে আসি। রাজীবের কথা এড়িয়ে আমি ফ্রেশ হতে চলে গেলাম। 15 মিনিটের ভেতর তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে রাজীবের সাথে ক্লাসে চলে গেলাম। আমার নাম সাগর, বাড়ি আমার অনেক দূরে, মানে একটা সিলেটে। ঢাকা শহরে আমি একটা মেসে থাকি, সাথে সেখান থেকেই পড়াশোনা করি। সাথে আমার রুমমেট হলো রাজীব, 2 বছর ধরে এখানেই আসি। তার সাথে টুকটাকভাবে কথা বলতে বলতে একসময় ভালো বন্ধুত্ব হয়ে যায়। এখন সে আমার বেস্ট ফ্রেন্ড হলেও এমন তো নয় যে সব কিছু বলা যাবে। হ্যাঁ, বেস্ট ফ্রেন্ডকে সব কিছু খুলে বলতে হয়, কিন্তু আমার গল্পটা এমন যা কাউকে বললে হয়তো সে নিজেও কষ্ট পাবে। আমার গল্পটা আমার মনের ভেতর লুকিয়ে রাখি, আর প্রতি রাতে এই স্মৃতি মনে করে, বেশি হলে একটু কাঁদি। বেস্ট, এভাবেই ভালো চলছিল। কিন্তু গত 1 মাস ধরে রাজীব আমার পিছনে মাথা বেঁধে লেগেছে, এই নদীটাকে সেটা জানার জন্য। এমন লাগারই কথা, কারণ প্রতিদিন আমি ঘুমাই, রাজীবের ডাকে ঘুম ভাঙে। ঘুম থেকে ওঠার পরে রাজীবের একই প্রশ্ন থাকে। আচ্ছা, বলতো কি হয়েছে এই নদীকে? তুই ঘুমের মধ্যে নদী নদী করছিলি কেন? কি হয়েছে? আমি প্রতিবারের মতোই তার কথাটাকে কোনো না কোনোভাবে এড়িয়ে চলে আসি, কিন্তু আমার মনে হচ্ছে না আজকে রাজীব আর আমাকে রেহাই দিবে। আজকে সে যে কোনোভাবেই এই প্রশ্নের উত্তরটা জানবে। বেশি জোরাজুরি করলে বলে দিব। এভাবে কতদিন আর লুকিয়ে রাখা যাবে? কিন্তু শুনেই বা আর কী করবে? তার কাছে কি আমার সমস্যার সমাধান থাকবে? আমার মন চাচ্ছে না কাউকে আমার গল্প বলে কাঁদাতে। আমি জানি আমার জীবনের গল্পটা এমন কষ্টদায়ক যে কেউ শুনলে কেঁদে ফেলবে, কিন্তু কিচ্ছু করার থাকবে না। হ্যাঁ, আমার জীবনটাও একসময় এলোমেলো ছিল। মা বাবা বড় ভাইয়া কেউই আমার জীবনটা তেমনভাবে গোছাতে পারেনি, কিন্তু একদিন এই সাগরের কাছেই নদী এসেছিল। নদীর ছোঁয়া পেয়ে এই সাগরের জীবনটা গোছানো হয়ে গিয়েছিল। সাদা কালো জীবন রঙিন হয়ে যায়। মায়া মায়া দিনটা ছিল, সময়টাও বেশ রঙিন ছিল। হঠাৎ করে কালোর থাবা কোত্থেকে এসে ধপচে পড়লো। সেই কালো থাবাটা আমার আমার জীবনে এখনও রয়ে গেছে, ছায়ার মতো করেই লেগে আছে। আমার পিছন ছাড়তেই চাচ্ছে না। হাহা, এই একটু কথা বলতে না বলতেই ক্লাসটা শেষ হয়ে গেল। বাহ রে বাহ, জিন্দেগি বাহ রে। আমার জীবন, সুখের সময়গুলো টুপ করেই চলে যায়, দুঃখটা যেন সারা জীবনের জন্যই রয়ে যায়। হুম। কি হয়েছে? এইখানে বসে আসিস কেন? ক্লাস তো শেষ, চল আয়। তুই যা, আমি পরে আসবো। না না, তোকেও আসতে হবে ভাই, একসাথে যাব। একটু কাজ আছে দোস্ত। না 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 না, আজকে তোকে আমার সাথে আসতেই হবে। তোর নদীর কথা বলতেই হবে আজকে। আমার জানতেই হবে, এটাই ফাইনাল এবং শেষ কথা। বুঝতে পারলাম আজকে আর রাজিমা আমাকে ছেড়ে দিবে না, তাই আর বেশি জোরাজুরি করলাম না, তার সাথেই চলে গেলাম। রাজিমা আমাকে একটা নদীর ধারে নিয়ে গেল। কিরে, এখানে আসলে কেন? না, আজকে তো নদীর গল্প শুনবই, তাই নদীর ধারে আসলাম। অনেক কিছু সহজে হয়তো বা বুঝতে পারবো, তাই না? না, আমি তোকে এই নদীর গল্প বলবো না। আমার নদীটা এই নদী না। আমার নদী সাগরের অগোছালোকে গুছিয়ে দিয়েছিল, সাগরের রঙিন জীবনে রঙ এনেছিল। কিন্তু হঠাৎ কি করে কি থেকে হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। সে নদীটা সাগর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তুই একটু খুলে বলবি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। একটা নদী সাগর থেকে কিভাবে বিচ্ছিন্ন হতে পারে? পারে বন্ধু, পারে। এখানে আসার প্রায় 2 থেকে 3 মাস আগে আমার নদীর সাথে শেষ কথা হয়েছিল, আর তার সাথে প্রথম কথা হয়েছিল এখানে আসার আরও 2 বছর আগে, মানে সব মিলিয়ে 4 বছর হবে। একদিন আমিও এভাবে একটা নদীর ধারে বসেছিলাম, প্রকৃতির রূপ দেখছিলাম। হঠাৎ করে একটা মেয়ে আসলো, এসে আমাকে বলতে লাগলো। এই বাইকটা কি আপনার? কি আজব প্রশ্ন! প্লিজ বলেন না। হ্যাঁ, আমার বাইক। আপনি কি আমার একটা হেল্প করতে পারবেন? কি আশ্চর্য, কে আপনি? আমি নদী। দেখে তো শিক্ষিত সচ্ছল ফ্যামিলির মেয়ে মনে হচ্ছে। তো বলেন, কি হেল্প করতে পারি? আসলে রাস্তায় যে জ্যাম, মনে হচ্ছে না আমি আজকে কলেজে পৌঁছাতে পারবো। হেঁটে হেঁটে গেলে অনেক সময় লাগবে, উবারও পাচ্ছি না।
আমি কি করতে পারি? আমাকে আমার কলেজে পৌঁছে দিবেন? আপনার তো বাইক আছে, চিপা চাপা হয়ে যাওয়া যাবে, তাই না? প্লিজ, আজকে আমার লাস্ট এক্সাম, প্লিজ। এখন আমি কি করব? আপনারাই বলেন। বিপদে কারো সাহায্য করার পিছনে থাকতে নেই, মা বলেছেন। তাই আর পিছপা হলাম না। আচ্ছা ঠিক আছে, চলেন। বাইক স্টার্ট করেই চুপিং চুপিং করে কোনো রকমে 20 মিনিটে পৌঁছে গেলাম। ধন্যবাদ আপনাকে। তাড়াতাড়ি যান, পরীক্ষা দেরি হয়ে যাবে। না, আপনি 10 মিনিট আগেই পৌঁছে দিয়েছেন। আচ্ছা, ভালো থাকেন। মানে আপনাকে কি? কিছু দিতে হবে না? আরে সিজি, কি বলেন? বিপদে আপনি না হেল্প চাইলেন, আর আমি কি উবারের লোক নাকি? যান তো, পরীক্ষায় মনোযোগ দেন, ভালো মার্কস আনতে হবে। থ্যাঙ্কস। মুচকি একটা হাসি দিয়ে আমি সেখান থেকে চলে আসলাম বাসায়। বাসায় এসে বসে বসে ফোন টিপছিলাম। কোত্থেকে যে আমার বোন নীলিমা আসলো। ভাইয়া, কেমন আছো? কিরে, আজকে তোর হাবভাব বেশ সুবিধের মনে হচ্ছে না। এত আদর করে ডাকার কারণ কি? না, তুমি আমাকে এখন 500 টাকা দিবে, তাই একটু আদর করে ডাকলাম। হ্যাঁ, আমার ঠেকা পড়েছে নাকি যে এখান থেকে তোকে 500 টাকা দিব? দেখ ভাই, দিতে হবে, কারণ তুরই ঠেকা। কি ঠেকা? এই দেখ, আজকে তুই আমার কলেজে গিয়েছিলি, তাও আবার একটা মেয়েকে নামিয়ে দিতে। ব্যাস, আমি কয়েকটা ছবি ক্লিক করে নিয়েছি রে ভাই। ভালো করেছি না? হ্যাঁ হ্যাঁ, বেশ ভালো করেছো। এই মেয়েকে আমি চিনি না, বিপদে পড়েছে ওই একটু। চেনা না চেনা তোমার ব্যাপার, আমার এখন টাকার মতলব। না হয় মাকে দেখিয়ে দেবো। এই না না, এমন করিস না। কি আর করব, ঝামেলায় তো পরেই গেছি, তাকে টাকা দিয়েই দিলাম। থ্যাংক ইউ। আর হ্যাঁ, প্রতিদিন কলেজে যেতে আসতে আমার অনেক টাকা খরচ হয়ে যায়। তো কিছু না, কাল থেকে তুই আমাকে প্রতিদিন কলেজে দিয়ে আসবি এবং নিয়ে আসবি। পারবো না। ওকে মা। দিয়ে আসবো, ব্যাস। এই থেকেই আমার জীবনের মোড় পাল্টে যায়। প্রতিদিন নাদিয়াকে কলেজে দিয়ে আসতাম, আর প্রতিদিনই নদীর সাথে আমার দেখা হতো। প্রথম প্রথম দেখা হলে কোনো কথা বলতাম না, কিন্তু আস্তে আস্তে কেমন আছি, ভালো আছি, এইসব কথায় নাম্বার আদান প্রদান পর্যন্ত পৌঁছে যায়। নীলিমাকে কলেজে নিয়ে যাওয়া যদিও আমার কাছে একটা বিরক্তিকর কারণ ছিল, এখন আমার কাছে ভালো লাগার কারণ হয়ে ওঠে। এবং তার ফ্যাক্ট, নদীকে এক পলক দেখার জন্য হলেও আমি কলেজে যেতাম। সেখানে গিয়ে তার সাথে কথা গল্প হতো। এমন হয়েছে, নীলিমাকে কলেজে নিয়ে যেতাম এবং সেখান থেকে আমি তাকে নিয়ে বাসায় আসতাম। আর এতটুকু সময় আমি নদীর সাথে থাকতাম। জানিস দোস্ত, নদী এই সাগরের জন্য কত ক্লাস ফাঁকি দিয়েছে তা বলার বাইরে। একসময় নদীর সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক ভালোবাসায় বদলে যায়, কিন্তু আমি কখনো নদীকে এই ব্যাপারে কিছুই বলিনি। আমার আর নদীর সম্পর্ক নতুনভাবে রূপ নিয়েছিল, যে সবাই আমাকে একা দেখলে বলতো নদীকে দেখছি না যে, মানে নদী যেখানে আমিও সেখানে। একদিন নদীর সাথে আমি বসে বসে কথা বলছিলাম। হঠাৎ করেই মনে হলো নদীকে আমি ভালোবাসি, আমার ভালোবাসা আমি প্রকাশ করব। কিন্তু আমি কিছু বলার আগেই নদী বলে উঠল। সাগর, আমার মনে হয় কি জানো, কি? আমি তোমাকে... আমাকে? না, কিছু না। বলো না। না, কিছু না, বাদ দাও। কি ভালোবাসো? নদী ভুরু কুঁচকে আমার দিকে তাকিয়ে বলল। কিভাবে বুঝলে? বুঝে গেছি। ভালোবাসি। আমিও। এই থেকে শুরু হলো সাগর নদীর প্রকাশ্য প্রেমের কাহিনী। কেটে গেল 1 বছরেরও বেশি সময়। নদীর বাড়ি রাজশাহীতে ছিল, কিন্তু রাজশাহী কোথায় জানতাম না। সেদিন নদীর সাথে বিকেলে আমার দেখা হয়েছিল। তার কলেজের শেষ ছিল, কথা ছিল আগামীকাল আমরা দেখা করব খুব সকালে। রাত হলে সে বাড়ি চলে যাবে। আমি এই আশা নিয়ে অপেক্ষায় সারা রাত জেগেছিলাম, এক মুহূর্ত ঘুমাতে পারিনি। কাল নদী সাগর থেকে একটু দূরে চলে যাবে। খুব সকালে উঠে আমি তাড়াহুড়ো করে নদীর বলা জায়গায় উপস্থিত হই। নদীর অপেক্ষায় অপেক্ষমান ছিল এই সাগর। সকাল পেরিয়ে দুপুর এলো, দুপুর পেরিয়ে বিকেল এলো, কিন্তু সাগরের কাছে নদী এলো না। নদীকে অনেকবার কল করেছি, কিন্তু তার ফোন বন্ধ। নদীর অপেক্ষায় সেখানে আমি 2 দিন না খেয়ে অবিরত বসেছিলাম। একই রকম আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম। আমাকে সেখান থেকে কেউই নিতে পারছে না। আমি নদীর অপেক্ষায় অপেক্ষমান। শেষ পর্যন্ত আমার মা এসে আমাকে বুঝিয়ে বাড়ি নিয়ে গেলেন। কিন্তু প্রতিদিন সকাল হলে আমি সে জায়গায় চলে আসতাম আর নদীর অপেক্ষা করতাম। নদী আসতো না। রাত হলে নিরাশ হয়ে বাড়ি ফিরতাম। তখন থেকে আমার জীবনে প্রতিটা মুহূর্ত নদীর অপেক্ষা করায় ব্যস্ত হয়ে পড়ে। নদী আর নদী। কিন্তু জানিস, আমার নদী আর আমার কাছে ফিরে এলো না। আমিও তার খোঁজে রাজশাহীও গিয়েছি, কিন্তু কোথাও তাকে পাইনি।
4টা বছর চলে গেল, সাগর সেই একাই রয়ে গেল। নদীর অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছে, কিন্তু নদী আসছে না সাগরের বুকে। ব্যাস, আজও আমি নদীকে বলতে পারিনি। তার মুখ, তার কথা সবই আমার মনের ভিতর সুন্দর ফ্রেমে সাজিয়ে রেখেছি। দোস্ত, কাঁদিস না, বাদ দে। কিভাবে বাদ দেই তুই বল? এজন্যই আমি আমার কথা কাউকে বলতে চাই না। নিজের দুঃখ নিজের মাঝেই সঁপে রেখেছি, এভাবেই রাখবো। একটা কথা বলি, তুই মাইন্ড করিস না। বল। তার মানে কি নদী তোকে চিট করেছে? না রে দোস্ত, আমার মনে হয় না নদী আমাকে চিট করেছে। আর চিট করার মতো মেয়ে অন্তত নদী না, আমার বিশ্বাস। আচ্ছা, তুই কি শিওর নদী সিলেটের কলেজে, বাড়ি রাজশাহী? তুই আমার কাছে সিউরিটি নিচ্ছিস? তবে আমার মনে হয় সেই নদীকে আমি চিনি। রাজীবের মুখে এমন কথা শুনে নতুন করে আবারও আসার একটা আলোর সন্ধানে পেলাম। তার দিকে তাকিয়ে আমি অঝরে কান্না করছিলাম। তার কাছে তুমুল আকুতিতে জড়িয়ে পড়লাম। ভাই, আমি তোর কাছে হাত জোর করে বলছি, আমাকে আমার নদীর কাছে নিয়ে যা প্লিজ। কথা বলবো না, দূর থেকে এক পলক দেখবো প্লিজ ভাই। সে যদি সুখে থাকে, আমি আর তার সামনে গিয়ে তাকে কষ্ট দিতে চাইবো না, কিন্তু দূর থেকে এক পলক দেখে আসতে চাই। প্লিজ তুই আমাকে নদীর কাছে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত রিকোয়েস্ট করতে হবে না। কালকে আমরা রাজশাহী যাচ্ছি। কান্না ভরা চোখ ছিল তার মাঝেও যেন ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠল। বাসায় গিয়ে শুধু আগামীকালের অপেক্ষা করছি, কবে আমি যাব নদীর কাছে। আজকের রাতটাও আমি সেই আগ্রহে ঘুমাতে পারছি না। অপেক্ষার প্রহর গুনতে গুনতে সকাল হলো। সকাল হলেই রাজশাহীর পথে রাজীবের সাথে ছুটে যেতে লাগলাম নদীর কাছে। অনেক সময় পর বাস থেকে নেমে কিছু দূর সিএনজি করে আসলাম একটা বাড়ির সামনে। সিএনজি থেকে নামার পরে রাজীব বাড়িটা দেখিয়ে বলল। এই দেখ। আমি খুব আগ্রহে আগে থেকেই বললাম, নদীর বাড়ি? আরে না, এইটা আমার বাড়ি, চল ভিতরে চল। দোস্ত পরে যাই, আগে নদীকে। আরে বেটা চল। একরকম জোর করে রাজীব আমাকে তার বাসায় নিয়ে গেল। তুই এখানে বস, আমি আসছি। রাজীব তার মা বাবা ভাই বোন সবার সাথে আমার পরিচয় করিয়ে দিল, কিন্তু আমার মনোযোগ এখানে নেই। আমি সম্পূর্ণ ভাবনায় যেন নদীকে নিয়ে। রাজীবের দিকে আমি করুণ দৃষ্টিতে তাকিয়ে বললাম, ভাই প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই নাম্বারে একটা কল দে। একটা নাম্বার দিল আমাকে। কার নাম্বার? দাঁড়া, কল দেওয়ার আগে আমার বোনের পরিচয় দিয়ে দেই। আমি তাকে বললাম, ভাই নদীকে একবার দেখে নেই, পরে সবার সাথে পরিচয় হব। আচ্ছা তবে চল। এই বলে রাজীব বাসা থেকে একটু দূরে সুন্দর একটা নদীর মনোরম পরিবেশে আমাকে নিয়ে গেল আর বলল, এখন এই নাম্বারে কল দে। কিন্তু কেন? আরে বেটা দে না। আমি তার কথা এই নাম্বারে কল দিলাম। রিং হচ্ছিল, কিন্তু ভাই রিসিভ করছে না। আবার ট্রাই কর। আমি আবারও ট্রাই করলাম, রিং বাজছিল, কিন্তু রিসিভ হচ্ছে না। হঠাৎ করে কেউ একজন কল রিসিভ করলো। হ্যালো, আমার আর বুঝতে বাকি রইল না, সেই নদী। কে বলছেন? ওপাশ থেকে হাউমাউ করে বাচ্চাদের মতো কেঁদে দিয়ে কেউ বলল, কে 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 হে, কেমন আছো? সাগর, তুমি কোথায় সাগর? সাগরের কণ্ঠে আমার চোখ দুটো চোখের জলে ভরে গেছে। আমি রাজশাহীতে। দূর বেটা, নদীর ধারে ক, নদীর ধারে। রাজীবের কথায় আমি চোখ মুখ মুছে তাকে বললাম, আমি নদীর ধারে। আমি আসছি সাগর বলেই দৌড়ে ছুটে গেলাম নদীর ধারে সাগরের কাছে। ওই তো নদী আমার কাছে দৌড়ে যাচ্ছে। ভাবছিলাম সাগরের বুকে জড়িয়ে পড়ব, কিন্তু বিপত্তি ঘটল ভাইয়াকে দেখে। নদী হঠাৎ থেমে গেল কেন? কান্না ভরা চোখ আমাকে দেখে এইভাবে দৌড়ে গিয়ে হাঁপাচ্ছে কেন? কেন ছুটে যাচ্ছে না আমার কাছে? কিরে ওইখানে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়। আমি কেঁদে কেঁদে ভাইয়ার সামনে গেলাম। তুই এইখানে কি করছিস? আমি রাজীবের দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। সে নদী কেমন প্রশ্ন কেন করছে? ভাইয়া, ভাইয়া আমি ওকে খুব ভালোবাসি, আমাকে ওর কাছে যেতে দাও। আয় আমার সাথে। রাজীব নদীর হাত ধরে আমার দিকে নিয়ে আসছে। যা তার কাছে। নদী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সাগর, আমার মনে হয় নদী তোর সাথে এই কারণে যোগাযোগ করতে পারিনি। সেদিন বিকালে নদীকে নিয়ে আসার কথা থাকলেও আমি আগের দিন রাতে হুট করেই তাকে বাড়ি নিয়ে আসি, আর আমার আসার সাথেই নদীর ব্যাগটা হারিয়ে যায় এবং হারিয়ে যায় তার ফোন। আর তাকে তুই ভালো করে চিনিস তো, ওর কারো নাম্বার মুখস্থ থাকে না, আর যোগাযোগ করতে পারিনি। আমাকে কখনো তো তোর ব্যাপারে খুলে বলেনি। আর তোমরা দুইটাই এমন জগতের মানুষ যে ফেসবুক বাবদও এমন কিছু ব্যবহার করো না।
যাই হোক, একটা কথা বলি, এই নদী আমার একমাত্র ছোট বোন, সুখে রাখিস। আমি বাসায় গেলাম, তোমরা কথা বলো, তাড়াতাড়ি বাসায় ফিরে যেও কিন্তু। রাজীব চলে গেল। নদী হাউমাউ করে আমার বুকে এসে পড়ল। কোথায় হারিয়ে গেছিলে? এক মুহূর্তের জন্যও কি আমার কথা মনে পড়েনি? ভাইয়া এতক্ষণ যা বলেছেন আমার হয়েই হয়তো। হ্যাঁ, দোষ আমারই। 2টা বছর ধরে রাজীবের সাথে থাকি। কেন যে 2 বছর আগে তাকে তোমার কথা বলিনি? হয়তো তোমাকে আমি আরও 2 বছর আগেই পেয়ে যেতাম। বাদ দাও না, যা হয় ভালোর জন্যই হয়। বিয়ে করবে আমায়? আমি আর এক মুহূর্তও অপেক্ষা করতে চাই না। সাগরের কাছ থেকে আর এক মুহূর্তও দূরে যেতে চাই না। নদীকে এই সাগরে থেকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। খুব মিস করছি তোমায়। আমিও।